আর একটা হয়তো আশঙ্কা ছিল বাংলাদেশের প্রশাসনের, যে তারেক রহমান যখন বিদেশে আছেন সেই সময় কোনোভাবে শেখ হাসিনা ঢুকে না পড়েন। কিন্তু প্রত্যেক আওয়ামী লীগের কর্মীদের যেখানে দেশে যারা রয়েছেন তাদের সংখ্যা অনেক বেশি, এবং তাদেরকে কিন্তু নেতৃত্ব থেকে একটা নির্দেশ দেওয়াই ছিল যে যেখানে পারো যেভাবে হোক প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে হবে, এবং সেটা করা হচ্ছে এটা দেখাতে হবে। এই কারণে নানা জায়গায় সেই হয়তো যদি কোনো একটা বিপুল জমায়েত হয়ে যায়, একটা আশঙ্কা ছিল হয়তো, যে আশঙ্কায় সেনা বিজেপি যত ধরনের আত্মরক্ষার প্রস্তুতি নেওয়া যায় তত ধরনের আত্মরক্ষার প্রস্তুতি নিয়েছে তারেক রহমান সরকারের প্রশাসন। একটা পত্রিকা হেডলাইনও দেখলাম যে মার্কিন এবং ভারতীয় চাপ উপেক্ষা করে বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক ডেভেলপ করছে। আপনার কি মনে হয় এই ট্যুর কি আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কোনো এফেক্ট ফেলবে, অথবা ভবিষ্যতে বাংলাদেশ চীনের দিকে হেলে যেতে পারে, এরকম কোনো সম্ভাবনা দেখছেন কিনা? দেখুন, প্রথমেই বলি যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসছেন, যেটা তার প্রথম সফর কোথায় করবেন সেটা অবশ্যই সেই দেশের সার্বভৌম সিদ্ধান্ত। মানে সে ব্যাপারে তো অন্য কোনো দেশ কোনো নির্দেশ দিতে পারে না বা উপদেশও দিতে পারে না। কিন্তু এটা ঘটনা যে তারেক রহমান প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর সঙ্গে সঙ্গেই বিশ্বের মধ্যে প্রথম নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তারপরে স্পিকার লোকসভার যখন তিনি সফর করেন তখন তার হাত দিয়ে তিনি আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন যাতে ভারতে তিনি আসেন প্রথম সফরে। ভারতের দিক থেকে যেগুলো করার সেগুলো সবটাই তো করা হয়েছিল, কিন্তু সেগুলো সত্ত্বেও তারা সিদ্ধান্ত নিলেন এবং তিনি বিকল্প একটা পথ বেছে নিলেন, মালয়েশিয়া থেকে চীন। আমি আপনাকে আগেও বলেছি মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যাবেন, কিন্তু সেখান থেকে তিনি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন সেই সুযোগে। তো এখন এটা ঘটনা যে প্রমাণ করে যে প্রথমেই ভারতে গেলে বাংলাদেশের সরকার তারা যে অবস্থায় ছিলেন, যেখান থেকে নির্বাচিত হয়েছেন, এবং তাদের সঙ্গে বিরোধী দল থাকলেও সেটা নামে বিরোধী দল, আসলে তাদেরই সমর্থক দল ছিলেন এক সময়কার জামায়াত ইসলামী, তাদের চাপে রয়েছেন সরকার। মানে কোনোভাবেই ভারতের সঙ্গে সখ্যতা দেখাচ্ছেন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে ভারতে আসতেন পরে চিনে দিতেন। কিন্তু বিএনপি সরকারের যদি অতীত ইতিহাস দেখেন, চীনের জিয়াউর রহমানের সময় থেকে চীনের সঙ্গে কিন্তু কূটনৈতিক সম্পর্ক স্থাপনে জিয়াউর রহমান সরকারই কিন্তু সব থেকে বেশি প্রথম উদ্যোগ নেয়, এবং তারপরে সার্ককে এমনকি চীনকে পরামর্শদাতা হিসেবে করার জন্য এটা বাংলাদেশেরই প্রস্তাব ছিল, যেটা পরবর্তীকালে অবশ্য গৃহীত হয়েছে। ফলে চীনের সঙ্গে সখ্যতাটা বিএনপি দলের বহু পুরনো, এবং সেটা তারই ধারাবাহিকতা অনুসারে তারা ভারতে আসবেন না এমন কোনো ব্যাপার বলেননি, কিন্তু এটা দিয়ে তারা একটা বার্তা দিতে চেয়েছে যে তারা ভারতের মুখাপেক্ষী নন। তো চীনের সঙ্গে সম্পর্ক থাকলে যুক্তরাষ্ট্রের একটা বড় অবদান আছে বাংলাদেশে। শেখ হাসিনা সরকার পতনের জন্য যেরকম ভাবে নেপথ্যে থেকে পরোক্ষে সহায়তা করার তারা সবই করেছিলেন, এবং তারা এই শেখ হাসিনার পতনের পর তারেক রহমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা আছে, নেই যে তা নয়। মানে যুক্তরাষ্ট্র চেয়েছিল বলে তারেক রহমান এসছেন, আমি সে কথা বলছি না, কিন্তু শেখ হাসিনার পরে বিকল্প প্রথমে ভেবেছিলেন জামায়াত ইসলামী, পরে বিএনপি। তো এখন এই কারণে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে নিঃসন্দেহে আহ এখন গত কয়েক মাস ধরে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের তরফ থেকে যে যে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে। আপনি সহযোগিতা বলতে দিয়েছেন কি ধরনের সহযোগিতা? ভারত কি করেছে? ভারত 5,000 থেকে 6-7,000 টন ডিজেল দিচ্ছে প্রয়োজনে, এবং ভারত 1200 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে, এবং একই সঙ্গে প্রয়োজন মাফিক আপনাদের যতটা কাঁচা সবজি সংকট দেখা দিলে যেটা করা যায় সেগুলো সরবরাহ করছে। তো ভারত করছে না কিছু এমন নয়, কিন্তু বাংলাদেশ থেকে আমরা তারেক রহমান সরকারের কাছ থেকে এমন একটি উদাহরণও পাইনি যে এইটি তারেক রহমান সরকার ভারতের জন্য করলেন। সেরকম কোন উদাহরণ কিন্তু এই মাসের মধ্যে নেই। দ্বিতীয় কথা বলে প্রথম পর্যায়ে শেষ করি, সেটা হচ্ছে আপনি বলছেন এটাতে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে কিনা। এটা আগাম ভবিষ্যৎবাণী করা যাবে না, তবে এটা ঘটনা ভারতের চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কগুলো হবে, বিশেষ করে নিরাপত্তা এবং সীমান্তবর্তী এলাকা বা প্রতিরক্ষা কিংবা তিস্তা সংক্রান্ত, এগুলো যদি ঘটে তাহলে নিশ্চয়ই ভারতের উপর তার একটা প্রভাব পড়বে। সেক্ষেত্রে ভারতকে তখন বিকল্প কোনো পদক্ষেপ নিতে হতে পারে, কিন্তু আগ বাড়িয়ে বলা যাবে না যে
আমরা তো এখনো জানি না কি ধরনের চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে, তবে সেই চুক্তিগুলোতে ভারতে কোনোভাবে প্রভাব পড়বে কিনা সেটা দেখার অপেক্ষায় আমাদের থাকতে হবে। কন্যাসা, দাদা, চীনের সাথে তিস্তা চুক্তির ব্যাপারে সরকার কিন্তু খুব স্পষ্ট অবস্থানই জানিয়েছে, তারা তিস্তা প্রকল্প করবে। সেই ক্ষেত্রে যদি তিস্তা চুক্তিটা হয় এবং আপনি বলছেন যে ভারত বিকল্প ব্যবস্থা নেবে, তিস্তা চুক্তি হয় যদি এর প্রভাব কি পড়তে পারে, এবং আপনি যে বিকল্প কথা বললেন সে বিকল্প কি ধরনের বিকল্প? কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছু? না দেখুন, যেটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত, তারা কার সঙ্গে কি করবেন। যেমন শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিস্তা উপত্যকা উন্নয়ন প্রজেক্টটা তিনি ভারতের হাতে দিতে চান। ওই জায়গাটি অত্যন্ত স্পর্শকাতর ভারতের নিরাপত্তার জন্য, যেটা চিকেন নেকের খুব কাছাকাছি। এবং সেখানে যদি চীনারা এসে উপস্থিত হয়, সেক্ষেত্রে ভারতের চীনাদের কিন্তু বেশিরভাগই প্রজেক্ট গুলোতে যারা ইঞ্জিনিয়ারই হন বা যেই হন, তারা কিন্তু আসলে পিপলস লিবারেশন আর্মির সদস্য। ফলে তাদের মধ্যে অনেকে গোয়েন্দা অনেক ইত্যাদি যারা আসবেন, সেক্ষেত্রে ভারতের স্বার্থ একেবারে ঘাড়ের ওপরে চীন বসে থাকবে, প্রায় ঘাড়ের ওপরে। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা বলতে যেটা হতে পারে যে চিকেন নেককে সুরক্ষিত করা। এই জন্য সুরক্ষিত করার অনেক পরিকল্পনাও আছে। সম্প্রতি আমাদের রেলমন্ত্রী ঘোষণা করেছে যে চিকেন নেকের তলা দিয়ে একটি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করা হবে, অর্থাৎ যাতে উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য একটা বিকল্প পথ নেওয়া আর কি। তো পরিকাঠামোগত এই সম্পর্ক এখন মানে আর অন্য কি ধরনের সিদ্ধান্ত নেবেন ওইটা বলছি। সমস্ত প্রকল্পটা আগাম না জেনে কি ধরনের, তাতে আদৌ ভারত প্রভাবিত হবে কিনা এটাও তো জানা দরকার আছে। এটা ঘটনা চীনের হাতে এই মুহূর্তে। যতটা কিন্তু আমি মনে করছি যে তারেক রহমান সরকার যতটা আশা করছেন, মানে সামগ্রিকভাবে যে আর্থিক মন্দা, এই মন্দা কিন্তু চীনের ওপরেও পড়েছে। চীন যে আগে 5 বছর আগেও যে ধরনের সচ্ছলতা ছিল, যে ধরনের স্বাভাবিক তারা লগ্নি করতে পারতো, যে লগ্নিগুলো রাজনৈতিক স্বার্থে করতে পারতো, এটা এবারে ততটা করতে পারবে কিনা এ নিয়ে আমাদের এখনো সন্দেহ আছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। একটা ছোট্ট বিষয় একটু মন্তব্য জানি আপনার কাছে। দিনেশ তিব্বতি বাংলাদেশে এসেছেন প্রায় সপ্তাহ হয়ে গেল, সপ্তাহের উপরে হলো বোধহয়। তিনি কাজ শুরু করছেন না বা আনুষ্ঠানিক ভাবে তিনি এখনো বাংলাদেশ দ্বিতীয় ফর্মালিটি যেটা থাকে শেষ করছেন না। এটা কি লেন্দি করার পেছনে কোনো কারণ আছে বলে মনে হয় আপনার? না, আমি যদি পূর্বের অভিজ্ঞতাগুলো দেখি, সবসময় যে 7 দিনের মধ্যে হয়ে গিয়েছিল, অতীতে হয়েছে, সঙ্গে সঙ্গেই হয়েছে, মানে অপেক্ষা করতে হয়নি, 48 ঘন্টার মধ্যেও হয়েছে। সেটা পরবর্তীকালে কিন্তু আপনি দেখেন যে প্রণয় ভার্মাও যখন গিয়েছিলেন বা বিক্রম দুলাই, তাদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ক্রিডেনশিয়াল নিতে, কিন্তু যতটা সময় আজকে মিডিয়া যতটা ভাবছে, তখন কিন্তু ততটা সময়ও কিন্তু বেশি লেগেছিল, কম লাগেনি। এবং আপনাদেরও হাই কমিশনার যিনি দিল্লিতে আছেন, রিয়াজ আহমেদুল্লাহ, তাকেও কিন্তু বেশ কিছুকাল অপেক্ষা করতে হয়েছিল। এবং একবার একটা ক্রিডেনশিয়াল হস্তান্তর সেরিমনি দিন ঘোষণা করেও পিছিয়ে দেওয়া হয়, যেটা বলা হয় রাষ্ট্রপতি কোনো কারণে অসুস্থ ছিলেন। এখন বাংলাদেশের নিশ্চয়ই একটা দেশের যিনি দায়িত্ব নেবেন তিনি রাষ্ট্রপতির কাছে নেবেন ঠিকই, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন বাইরে আছেন তখন হয়তো সেটা নাও হতে পারে। আমার মনে হয় হয়তো প্রধানমন্ত্রী ফেরার পরে হলেও হতে পারে, আমি নিশ্চিত নই যে হবেই। এখন তার কিছু মন্তব্য নিয়ে জলঘোলাও হয়েছে যেগুলো অমূলক, কিন্তু আমার মনে হয় ফেরার পরেও যদি দেখা যায় প্রলম্বিত হচ্ছে, তখন কিন্তু বলা যাবে যে প্রলম্বিত হচ্ছে আর কি। আমি এখনো প্রলম্বিত হয়েছে বলে এখন আমি বলছি, উপসংহারটা আর কি। আমাদের দেশে কারো কারো ধারণা যে এটা প্রলম্বিত হয়ে গেছে অলরেডি, এবং পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। না, অন্য কোনো কারণ বলতে যেটা স্বাভাবিকভাবে যেটা বলা হচ্ছে যে সিনিয়র আসার পর তার কিছু মন্তব্যের কিছু ব্যাখ্যা বাংলাদেশের কিছু দক্ষিণপন্থী উগ্রপন্থীরা করেছে আর কি। তারা অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে এটাতে তিনি দুই বাংলাকে মিলিয়ে দেওয়ার কথা বলছেন কিনা, বাংলাকে ভারতের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা বলছেন কিনা, 140 কোটি এবং 20 কোটি বলেছেন, তিনি কি বৃহৎ দাদা সুলক্ষণ মনোভাব দেখালেন কিনা, এই প্রশ্নগুলো হয়েছে। কিন্তু এই প্রশ্নগুলো তার কথার মারপ্যাচের মধ্যে, তিনি যদি প্রকৃত মানে পেশাদার কূটনীতিবিদ হতেন তাহলে ওই ভাষাটাই হয়তো অন্যভাবে বলতেন। উনি যেহেতু পেশাদার কূটনীতিবিদ নন, তেনার কাছে মনে হয়েছিল হয়তো ভূপেন হাজারিয়া, যাকে বাংলাদেশ সম্মান জানিয়েছে মুক্তিযুদ্ধের জন্য, তার গানের উদ্ধৃত করলে হয়তো বাংলাদেশের মানুষের মন জয় করা যেতে পারে।
সেটা হিতে বিপরীত হবে এটা তো ভাবা যায়নি আগে। আমার মনে হয় তিনি হয়তো ভবিষ্যতেও যখন কথা বলবেন একটু সতর্ক হয়েই হয়তো বলবেন, এই একটা অভিজ্ঞতা থেকে তার হয়েছে। জি। দাদা দাদা যাচ্ছি আওয়ামী লীগ প্রসঙ্গে। না হয় সে আমরা বলছি লঙ্কা কাণ্ড ঘটে গেছে আওয়ামী লীগ নিয়ে। আওয়ামী লীগ নাই, সরকারের লোকজন বলছে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নাই, আওয়ামী লীগ মাফিয়ার সংগঠন, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী যারা তারা বলছে। কিন্তু সেই অপ্রাসঙ্গিক আওয়ামী লীগকে বায়বীয় ভাবে যদি বলি, বায়বীয় ভাবে মোকাবেলা করতে গিয়ে আর্মি ডিপ্লয় করা হয়েছে, সেনা মোতায়েন করতে হয়েছে, বিজিবি মোতায়েন করতে হয়েছে, হাজার হাজার পুলিশ মোতায়েন করতে হয়েছে, তাতেই শেষ হয়নি। বাংলাদেশের বিরোধী সংগঠনগুলো তাদের সাংগঠনিক শক্তি নিয়ে মূল্যায়নটা কি, যেহেতু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব আপনার দেশে আছে, আমি একটু জানতে চাই আপনার কাছে মূল্যায়নটা কি আসলে গত 2-3 দিনে কি ঘটে গেল এমন যে এত বড় মেজারমেন্ট নিতে হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে? না, যেটা মনে হয়েছে, দেখুন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস, সেই দিবস উপলক্ষে শেখ হাসিনা কিছু ভাষণও দিয়েছেন, মন্তব্য করেছেন, এবং তার কিছু পত্রপত্রিকায় দিল্লিতে তার লেখা ছাপাও হয়েছে। সেগুলো থেকে মনে হয়েছিল যে আওয়ামী লীগকে এভাবে নিশ্চিহ্ন করা তো যায় না। এর দ্বারা প্রমাণিত হয়, যে যাই বলুক, আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আছে। বাংলাদেশের মাটি তাদের গভীর শিকড়ে প্রথিত আর কি, তাদের পার্টির আদর্শ, এবং সেই আদর্শে বহু মানুষ দীক্ষিত, এবং এটা ঘটনা তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারেন, তারই একটা ঝলক সেই দিন হয়তো দেখেছেন। যে কারণে এটা রাজনৈতিক নেতারা মুখে যাই বলুন যে আওয়ামী লীগ বলে আর কোনো অস্তিত্ব নেই, শেখ হাসিনা ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু তাদের অ্যাকশন প্রমাণ করছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা ফিরে যেতে পারেন হয়তো, সেটা দিনক্ষণ ঠিক হয়নি হয়তো। এরকম একটা আশঙ্কা থেকে এরকম ধরনের একটা প্রস্তুতিটা নিলেন, এবং এটা প্রমাণিত হলো আরো একবার যে নিষেধাজ্ঞাটাই শেষ কথা নয়। এবং নিষেধাজ্ঞা তো অতীতে আওয়ামী লীগকে তো বহুবার করা হয়েছে, তা থেকে আওয়ামী লীগ দলটা তো বহু আগে মুছে যাওয়ার কথা ছিল, তাই না? তো তারা কি মুছে গিয়েছিল? বঙ্গবন্ধু হত্যার পর তো আওয়ামী লীগের অস্তিত্বই ছিল না, একটা কাগজে কোনো আওয়ামী লীগের কথা, বঙ্গবন্ধুর কথা প্রকাশিত হতো না, বরং প্রকাশিত করলে সেই সংবাদপত্র বন্ধ করে দেওয়া হতো, সেই সাংবাদিকদেরও নির্যাতনের মুখোমুখি হতে হতো। তার পরবর্তীকালেও যত সেনা শাসন ঘটেছে বা সেনার নামে তথাকথিত রাজনৈতিক শাসন, সবগুলোকেই বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে তো এতদিন পরে একটা পার্টি যে রাষ্ট্রের জন্মের সঙ্গে যুক্ত, যার ইতিহাস, তাকে কোনো একটা প্রশাসনিক আদেশে নিষেধাজ্ঞা করে উঠিয়ে দেওয়া যায় না, কারণ ওটা মানুষের মনে আছে, হৃদয়ে আছে, ফলে যাতে যে কোনোদিন প্রস্ফুটিত হতে পারে। যেমন 23শে জুন আংশিক হলেও হয়েছে, ভবিষ্যতে আমার ধারণা আরো হবে। অপেক্ষা করুন 16ই ডিসেম্বরে প্রকৃত স্বাধীনতা আসে কিনা, বলছি দেখার জন্য। আপনি এর আগে আগস্টের কথা বলেছেন, এখন 16ই ডিসেম্বর বলছেন, কোনো কি পরিবর্তন? না 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 না, তা নয়। বাংলাদেশে সবসময় অঘটন ঘটে আগস্ট মাসে। আমি আগস্ট থেকে ডিসেম্বর বলছি, কিন্তু আগস্ট মাসে হতেই পারে। আমি তো এটাও বলেছিলাম যে জুলাই তো আসছে, ফলে জুলাই এবং আগস্টে নিঃসন্দেহে কোনো কিছু ঘটার সম্ভাবনা নেই যে তা না, হয়তো কোনো আমি বলবো যে সেটা তো প্রকাশ্যে কখনো বলা হয়নি, কিন্তু আমি জানি নেতা কর্মীদের গোপনে প্রস্তুতি চলছে, এবং প্রস্তুতিটা আমার ধারণা সব ধরনের প্রস্তুতি চলছে। সব ধরনের বলতে আমি কোট আনকোট সব ধরনের বলছি, সব ধরনের ব্যাখ্যা দেবো। তা আপনি বলছিলেন যে শেখ হাসিনা 23 জুন নিয়ে কিছু কথাবার্তা বলেছেন, যেগুলো ভারতের পত্রপত্রিকা এসছে, সে সম্পর্কে কিছু ধারণা পেতে পারি? হ্যাঁ, ওটা একটা তার লিখিত বক্তব্য, তার 23শে জুন উপলক্ষে তিনি এখানকার গণমাধ্যমে দিয়েছিলেন। আপনার কলকাতা সহ দিল্লির একটা দুটো ইংরেজি মাধ্যম এবং আরো কোথাও প্রকাশিত হয়েছে। সত্যি কথা বলতে গেলে সবটা আমি এখনো পড়ে দেখি। তিনি আওয়ামী লীগের জন্মবৃত্তান্ত এবং আওয়ামী লীগ, এই যে কথাগুলো বললাম যে নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ বেঁচে আছে, তাহলে আওয়ামী লীগকে কখনোই বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করা যাবে না, এটাই তার ছিল মূল কথা। আরেকটা প্রশ্ন দিতে চাই দাদা, বাংলাদেশে গাইবান্ধার একটা মূর্তি স্থাপনকে নিয়ে, রাম মূর্তি স্থাপনকে নিয়ে বেশ প্রস্তুত অবস্থা আছে। তো সেটা স্থগিত হয়েছে, কিন্তু এটার উদ্যোক্তা যিনি, তাকে নিয়ে খুব রহস্যজনক ইনফরমেশন পাওয়া যাচ্ছে। ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে যে এটা বাংলাদেশে স্থগিত হওয়া নিয়ে ভারতের দিক থেকে রিয়েকশন আছে। স্বাভাবিকভাবেই ভারত যেহেতু নির্দিষ্ট দেশ, এবং ওখান থেকে কেউ কেউ স্লোগান দিচ্ছে যে এবার রংপুর বিচ্ছিন্ন করো, এবার চিটাগাং বিচ্ছিন্ন করো। আবার বাংলাদেশ থেকে একদল, তারাও বাংলাদেশের উগ্রবাদী,
তারা ঘোষণা দিচ্ছে এবার কলকাতা দখল করবো, এবার ত্রিপুরা দখল করবো, এবার আসাম দখল করবো। এই ইস্যুটা কেন এরকম প্যাচ খেলো, আপনার কি মনে হয়? এর মধ্যে কি অন্য কোনো কিছু আছে? বাংলাদেশ থেকে যারা ঘোষণা করছেন কলকাতা দখল করবো, উত্তর পূর্ব দখল করবো, তাদেরকে আমি স্বাগত জানাই, তারা করে দেখাক। কিন্তু ভারত চাইলে যে কোনো মুহূর্তে করতে পারে। যদি স্বাধীনতা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কাছে সাহায্য করতে পারে, ভবিষ্যতে আরো কিছু এলাকা বিচ্ছিন্ন করার কাছে সাহায্য করতে পারে, সেটা সেখানকার মানুষ সিদ্ধান্ত নেবেন, তাই না? তারপরে তো ভারতের প্রসঙ্গ। ধরুন আজকে রংপুর বা গাইবান্ধা এলাকার মানুষ যদি সিদ্ধান্ত নেন যে তাদের বর্তমান সরকারের অধীনে থাকাটা অসহনীয় হয়ে উঠছে, এটার প্রতিবাদে তো বেশ কিছু মিছিল টিচিলও হয়েছে সংখ্যালঘুদের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল এটা বলা হয়েছে, সাপ্তাহিক ব্রিফিং এ মন্তব্য করা হয়েছে যে আশা করি বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট তৎপর হবেন ও সুরক্ষা দেবেন। প্রত্যুত্তরে আজকে শুনলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র বলেছেন বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে থাকে। তিনি ইঙ্গিত করেছেন প্রচ্ছন্নভাবে যে ভারতীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া উচিত ভারত সরকারের। এই কথার কূটনৈতিক, এগুলো কূটনীতির কথার যুদ্ধ, কিন্তু প্রকৃত যুদ্ধ কোনো আশঙ্কা আমি কিন্তু এখন দেখি না। এই ধরনের উত্তেজনা থাকবে, কারণ যেহেতু দুদেশের সম্পর্ক যদি সত্যি খুব উন্নত হতো বা যদি আরো বেশি প্রভাবশালী হতো এবং গভীরে হতো এবং কতগুলো অ্যাক্টিভিটিস যদি দেখা দিত দুদেশের মধ্যে, তাহলে এই ধরনের কথাগুলো ঘটতো না। যেমন এখন তো বুঝতেই পারছেন সম্পর্ক স্বাভাবিক নয়, তার একটা বড় প্রমাণ হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না। ট্যুরিস্ট ভিসা যদি চালু হয় তাহলে বুঝবেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যথেষ্ট উন্নতি হচ্ছে। সেটা কারণ সেটাই তো মানুষের উন্নতি, ফলে এই ধরনের প্রতিক্রিয়া ফলে দু দেশের মধ্যেই আছে। এবং সেটা ঘটনা যে তার ফলে এই ধরনের কিছু বাংলাদেশে দেখুন সংখ্যালঘুদের তাদের তো একটা অধিকার রয়েছে না, নিশ্চয়ই সাংবিধানিক অধিকারও আছে। তারা কি করবে, তাদের ধর্মাচরণ যেমন মুসলিমদেরও আছে তেমনি হিন্দুদেরও আছে, বৌদ্ধদেরও আছে, খ্রিস্টানদেরও আছে, এবং ভারতের সংবিধানও রয়েছে। সেটার বিচ্যুতি আমি একেবারেই বলবো না যে ভারতে কখনো হয় না এমন কোনো, ভারত একটা পারফেক্ট দেশ সেরকম আমি বলছি না। বিচ্যুতি তো হয়েই থাকে, বিচ্যুতি হয় বলেই তো সেগুলো সংবাদ হয়। এটি বাংলাদেশেও যখন যেগুলো ঘটছে সেগুলো যদি বিচ্যুতি ঘটে সংবিধান থেকে, তখন সেগুলো সংবাদ হয়, তখন সেখানে মানুষের আকৃষ্ট হয়, মিডিয়াতে আসে। তখন আবার এই সুযোগে বেশ কিছু মানুষ তার ফায়দা লুটার চেষ্টা করে। সেটা একটা আগেও আমি দেখেছি, এমনকি আওয়ামী লীগ সময়ও দেখেছি, এখনো দেখছি, তারই ধারাবাহিকতা চলছে। সমাজে এই অংশটা বাংলাদেশে রয়েই গেছে এবং সেটা 1971 থেকে তারা আছে, যারা চায় না ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক। আর বলুন পূর্ণিয়া সাহেব। দাদা, আমি সবশেষ আপনি বলছিলেন যে গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করলো, সেখানে ডক্টর জাহিদুর রহমান প্রসঙ্গ করেছিল। পত্রিকা কাগজে আমরা দেখেছি, কিন্তু তারপর আপনার কাছে একটু জানতে চাই বিষয়টা। যেটা বাংলাদেশ যেটাকে মনে করেছেন বা জাহিদুর রহমান যেটা মনে করেছেন যে তার প্রতি এটা অপমান করা হয়েছে বলে, কিন্তু ভারত সরকার বলছেন যে তাকে শেষ পর্যন্ত তাকে ভারতের প্রবেশের অনুমতি তো দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই অনুমতিটা না গ্রহণ করে তিনি ফিরে গেছেন স্বেচ্ছায়। এটা একটা। দ্বিতীয় কারণ ছিল তিনি বাংলাদেশ, তারা দাবি করছেন যে তারা ভারত সরকারকে জানিয়েছিলেন যে একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি যাবেন। মন্ত্রী পর্যায়ের ব্যক্তি এলো, প্রত্যেকটা মানুষকেই তো তার পাসপোর্টটি দেখাতে হয়। তিনি একটি অর্ডিনারি পাসপোর্ট দেখিয়েছিলেন, এটা আপনাদের দেশে বোধহয় সবুজ পাসপোর্ট। সবুজ রঙের পাসপোর্টে তার ভারতে প্রবেশের জন্য একটা সার্ক ভিসা স্ট্যাম্প ছিল আর কি। সার্ক ভিসা, ভারতের বক্তব্য হচ্ছে তাদের তো, তারা যখন দেখে যে সার্ক ভিসা, তখন খোঁজ নিতে থাকে যে সার্কের কোনো বৈঠক এখানে আছে, জানতে পারে সার্কের কোনো বৈঠক নেই। তিনি এবং খুব জুনিয়র লেভেলের অফিসার তো এয়ারপোর্টে থাকে, খুব সিনিয়র লেভেলের তো নয়। তার কাছে মনে হয়েছে যে তিনি ভিসার স্বাভাবিক যে নিয়ম সেটাকে উল্লঙ্ঘন করছেন। যেমন তিনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতেন তাহলে মেডিকেলের জন্য যেতে পারেন না, মেডিকেল ভিসা নিয়ে এলে ট্যুরিস্ট ভিসা নিতে পারেন না। এখন তিনি সার্ক ভিসা নিয়ে সার্ক সংক্রান্ত কোনো বিষয়ে কাজে লাগতে পারেন, সেটা যখন নয়, পরে যখন জানা যায়, সে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, খোঁজ নেয়, তখন জানতে পারেন যে, এবং হাই কমিশনার নিজেও তিনি জানান তাদেরকে, উনি এসছেন ইন্ডিয়ার ওশান ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশনের সভায়, তখন তারা নিশ্চিন্ত সেই খোঁজ খবরটা করতে সময় লেগে যায়। এই সময়টা কারোর মধ্যে 2 ঘন্টা, কারোর মধ্যে 40 মিনিট, কেউ বলছে 2.5 ঘন্টা, যেটাই হোক, কতটা এক্স্যাক্টলি তো জানি না,
কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, এটা সেই রাত্রে গণমাধ্যমে খবরটা এলো কি করে? কারণ গণমাধ্যমে আসার যে খবর, সেই খবরটার মধ্যে একটা অন্য রহস্য আছে। সেই রহস্যটা হচ্ছে যে শোনা যায় যে আপনাদের প্রাক্তন সাবেক যিনি মিনিস্টার প্রেস ছিলেন দিল্লিতে, ফয়জাল, যাকে অ্যাকচুয়ালি বরখাস্ত করেন বাংলাদেশ সরকার, তিনি বাংলাদেশ মিশন নিয়ে তার প্রচুর অভাব অভিযোগ ইত্যাদি রয়েছে আর কি। তিনি কোনোভাবে সংবাদটি ইমিগ্রেশন থেকে জানতে পারেন, এবং জানতে পারেন মানে হয়তো বাংলাদেশ মিশনের ইমিগ্রেশনের কেউ হয়তো তাকে জানিয়েছে, তার বন্ধুস্থানীয় কেউ হবে। তিনি সঙ্গে সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে দিয়ে দেন, এবং দিয়ে দিলেন না, শুধু না, দিয়ে দেওয়ার পরে তিনি প্রবন্ধ লেখেন, এমনকি সেটা পুরোপুরি দায়ী করেন হাই কমিশনারকে। তারপরেও আমি অন্য একটি গণমাধ্যম দেখেছি যেখানে তারা লিখেছেন যে কিভাবে সাবেক মিনিস্টার প্রেস তার এই পুরনো পূর্বতন অবস্থানকে ব্যবহার করে তিনি বাংলাদেশ মিশন বিরোধী নানা রকম কাজ করছেন আর কি। মানে এটা ভারতীয় গণমাধ্যম জেনেছে পরে, সবচেয়ে আগে জেনেছেন উনি, ফয়জাল, এবং তিনি জেনে তিনি পোস্ট করার পর ফলে এটার মধ্যে একটা বাংলাদেশের আভ্যন্তরীণ কূটনৈতিক প্রতিযোগিতা বলেন, রেশারেশি বলেন, ঈর্ষা বলেন, এবং কাউকে বিতাড়িত করার পর তার ক্ষোভ বলতে পারে, তিনি বাংলাদেশকে আসানোর জন্য একটা ইস্যু তৈরি করতে দিয়েছে, ইস্যু করে ফেলেছে, এটা ঘটনা। কিন্তু তবুও আমি বলবো যে একজন মন্ত্রী হিসাবে তিনি অবশ্যই তার যে যোগ্য সম্মান পাওয়া উচিত ছিল। তিনি ফিরে গিয়ে কিন্তু বলেছেন যে তিনি ভারতে আবার যাবেন, গেলে আশা করবো যে তিনি প্রপার একজন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে, মানে লাল পাসপোর্ট নিয়ে আসবেন। কারণ তিনি আসতেই পারেন অন্য ভিসার, অন্য পাসপোর্ট নিয়ে, কিন্তু সেই ক্ষেত্রে তো ওই ভিসার দিকে কতগুলো নিয়ম থাকে না, ডুজ এন্ড ডোন্টস, কি করা যাবে কি করা যাবে না। এটা সাংবাদিক থাকাকালীন হয়তো জানতেন কিনা জানি না, আমি নিশ্চয়ই জানেন। আমরাও যখন কোথাও যাই তখন কোথাও মানে যে ভিসাটা নিয়ে যাই সেই ভিসা সংক্রান্ত বিষয়ে কাজ করতে পারি, অন্য কোনো বিষয় নিয়ে কোনো দেশেই করে, সেটা প্রত্যেকটা দেশেরই ভিসার একটা নিয়ম আছে। ফলে আজকে আমি শুনলাম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রী বক্তব্যকে খারিজ করেছেন, কিন্তু তারা যে চিঠি দিয়ে জানিয়েছিলেন, সেই চিঠি থেকে লিখেছিলেন যে উনি কিন্তু কূটনৈতিক পাসপোর্ট নিয়ে যাচ্ছেন না, উনি সার্কের ভিসা নিয়ে যাচ্ছেন, আপনারা দয়া করে অনুমতি দেবেন। সেটা বোধহয় ওই চিঠিতে লেখা আছে কিনা আমার সন্দেহ আছে, চিঠিটা প্রকাশ করলে জানি, চিঠিটা আমি জানি, চিঠিটা আমি দেখেছি, চিঠিটা আমি দেখেছি, কিন্তু সেই চিঠিতে সার্ক ভিসার কথা উল্লেখ ছিল না। তিনি মন্ত্রী হিসেবে যাচ্ছেন এটা জানানো হয়েছে, কিন্তু যদি এটাও লিখতেন যে তিনি যাচ্ছেন সার্ক ভিসা নিয়ে, তাহলে আপনাদের ইমিগ্রেশন অফিসিয়ালদের একটু অ্যালার্ট করে দেবেন যে উনি মন্ত্রী পর্যায়ের লোক এই সম্মেলনের জন্য যাচ্ছেন, যদিও তার একটা সার্ক ভিসা রয়েছে, তার কূটনৈতিক পাসপোর্ট এখনো তৈরি হয়।